So the first question is reproductive isolation in sympatric speciation develops without a option A geographic barrier, option B barrier to gene flow, option C change in chromosome number, and the last option is barrier to mating. সুতরাং প্রথমত আমাদের জানতে হবে যে রিপ্রোডাক্টিভ আইসোলেশনের কথা যখন এখানে বলা হচ্ছে সিম্প্যাট্রিক স্পেসিয়েশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে সিম্প্যাট্রিক স্পেসিয়েশন কাকে বলে? বাই ডেফিনেশন যদি আমরা যাই তাহলে sympatric speciation is the formation of species within a single population by reproductive isolation. তাহলে এক্ষেত্রে রিপ্রোডাক্টিভলি কিছু পপুলেশনের অংশ যারা আইসোলেটেড, কিন্তু তাদের মধ্যে কোনো রকম জিওগ্রাফিক ব্যারিয়ার থাকছে না। ধরে নেওয়া যাক এটা একটা সেট অফ পপুলেশন যার মধ্যে বিভিন্ন ইন্ডিভিজুয়াল বাস করছে, এই ডটস গুলো হচ্ছে তারা, আর কিছু রয়েছে রেড ডটস। তো এই ইয়েলো ডটস আর রেড ডটস এই ইন্ডিভিজুয়াল, তাদের মধ্যে রিপ্রোডাক্টিভ আইসোলেশন রয়েছে, তারা নিজেদের মধ্যে রিপ্রোডিউস করতে পারে না। যেহেতু তাদের মধ্যে রিপ্রোডাক্টিভ আইসোলেশন রয়েছে, তাই তাদের যে ইন্ডিভিজুয়াল সেট অফ লাইক প্রথম সেট এবং সেকেন্ড সেটের যে জিন পুল, মানে টোটাল জিনস, টোটাল কাউন্ট অফ জিনস, সেইগুলো একসাথে সাফল হচ্ছে না পরবর্তী জেনারেশন গুলোতে। যেহেতু হচ্ছে না এবং তাদের নিজেদের জিন শুধুমাত্র সেই জায়গাটাতেই আবদ্ধ থাকছে এবং সেইখান থেকেই ব্যাপারটা পরবর্তী জেনারেশন গুলোতে যাচ্ছে এবং তাতে মিউটেশনস অ্যান্ড অল সমস্ত কিছু হচ্ছে, সেই জন্যে এক্ষেত্রে রিপ্রোডাক্টিভ আইসোলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফার্স্ট অফ অল। সেকেন্ডলি আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে কোনো রকম জিওগ্রাফিক ব্যারিয়ার থাকছে না, there is no geographic barrier. So when the question is reproductive isolation in sympatric speciation develops without a, the correct option is option A, that is geographic barrier. এক্ষেত্রে কোনো রকম জিওগ্রাফিক ব্যারিয়ার থাকছে না যখনই আমরা sympatric speciation কথাটা ব্যবহার করছি। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ব্যারিয়ার টু জিন ফ্লো, ডেফিনেটলি সেখানে জিন ফ্লো এর একটা ব্যারিয়ার থাকছে, কারণ জিন ফ্লো এর ব্যারিয়ার থাকছে বলেই সেখানে এই রিপ্রোডাক্টিভ আইসোলেশন কথাটা আমরা ব্যবহার করছি। রিপ্রোডাক্টিভ আইসোলেশন থাকছে বলেই এখানে জিন ফ্লো এর একটা ব্যারিয়ার থাকছে, এবং এই ইয়েলো ইন্ডিভিজুয়ালস তাদের যে জিন তাদের নেক্সট জেনারেশনে যাচ্ছে, নেক্সট জেনারেশন গুলোতে যাচ্ছে, এবং যে রেড ইন্ডিভিজুয়ালস, যে রেড ডটেড ইন্ডিভিজুয়ালস এইগুলোর যে জিন সেগুলো শুধুমাত্র তাদের পরবর্তী জেনারেশন গুলোতে যাচ্ছে, যেগুলো ইয়েলো ইন্ডিভিজুয়াল গুলোর সাথে শাফলিং এর কোনো রকম সুযোগ পাচ্ছে না। ব্যারিয়ার টু মেটিং, ডেফিনেটলি সেখানে একটা ব্যারিয়ার টু মেটিং রয়েছে এই ইয়েলো পপুলেশন আর রেড পপুলেশনের মধ্যে। আর চেঞ্জ ইন ক্রোমোজোম নাম্বার, এক্ষেত্রে হতেই পারে কোনো একটা ক্ষেত্রে হয়তো পলিপ্লয়েডি বা এরকম ধরনের কিছু ঘটনা ঘটতে পারে, ক্রোমোজোম নাম্বারে কোনো রকম যদি চেঞ্জেস হয় তাহলে তার এফেক্ট তার পরবর্তী জেনারেশনে দেখা যেতে পারে। কিন্তু একমাত্র জিওগ্রাফিক ব্যারিয়ার, উইদাউট এনি জিওগ্রাফিক ব্যারিয়ার, এক্ষেত্রে এই রিপ্রোডাক্টিভ আইসোলেশন মেনটেইনড হচ্ছে এবং এটা সিম্প্যাট্রিক স্পেসিয়েশন ডেভেলপ করছে উইথ টাইম। চলে যাচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেনে। It's a pretty simple question, that is at a particular locus frequency of capital A allele is 0.6 and that of small a is 0.4. What would be the frequency of heterozygotes in a randomly mating population of equilibrium? Option A 0.16, option B 0.36, option C 0.48, and the last option, option D, is 0.24. তো এখানে এই ক্যালকুলেশন গুলোতে যখন আমরা প্রথমেই যাই, তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট দেখবো যে হার্ডি-ওয়েইনবার্গ ইকুইলিব্রিয়ামের যে ইকুয়েশন, দ্যাট ইজ পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা আমরা জানি যে এটা এই কিভাবে আসে সেই আলোচনাতে আমরা যাচ্ছি না, কিন্তু হার্ডি-ওয়েইনবার্গ ইকুইলিব্রিয়ামের স্পেসিফিক হার্ডি-ওয়েইনবার্গ ইকুয়েশন হচ্ছে এটা, যেখানে পিটা
এখানে পি স্ট্যান্ডস ফর, বা পি বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে ডমিনেন্ট অ্যালিল ফ্রিকোয়েন্সি। কিউ হচ্ছে একই রকম ভাবে রিসেসিভ অ্যালিল ফ্রিকোয়েন্সি। পি স্কোয়ার homozygous dominant genotype, and lastly q square হচ্ছে homozygous, খালি ডমিনেন্টের জায়গাতে রিসেসিভ জেনোটাইপ। আর পড়ে থাকছে একটা 2pq। এই 2pq হচ্ছে হেটেরোজাইগাস জেনোটাইপ। তো এখান থেকে মোটামুটি বোঝা গেল যে হার্ডি-ওয়েইনবার্গের যে ইকুয়েশন সেগুলোতে কোনটা বলতে কি কি বোঝানো হচ্ছে। এবারে চলে আসি হোয়াট ইজ অ্যালিল ফ্রিকোয়েন্সি। অ্যালিল ফ্রিকোয়েন্সি হচ্ছে it is the relative proportion of a particular allele among individuals of a population. ওকে, এক্ষেত্রে এই যে ক্যাপিটাল এ অ্যালিলটার ফ্রিকোয়েন্সি ইজ 0.6, তার মানে এই ক্যাপিটাল এ অ্যালিলটার এই পপুলেশনে ফ্রিকোয়েন্সি মানে প্রপোর্শন হচ্ছে 0.6। সিমিলারলি স্মল এ অ্যালিলটার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 0.4, দ্যাট মিনস স্মল এ অ্যালিলটার এই পপুলেশনে প্রপোর্শন হচ্ছে 0.4 বা রিলেটিভ প্রপোর্শন হচ্ছে 0.4। এবারে হার্ডি-ওয়েইনবার্গ ইকুইলিব্রিয়াম বা হার্ডি-ওয়েইনবার্গ ইকুয়েশন থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে the frequency of dominant and recessive alleles in a population will remain constant from generation to generation if there is no mutation and selection, random drift and lastly migration। সেখানে কোনো রকম সিলেকশন থাকবে না, কোনো রকম মিউটেশন থাকবে না, র্যান্ডম ড্রিফট থাকবে না এবং মাইগ্রেশন থাকবে না। তাহলে আমরা জানলাম হার্ডি-ওয়েইনবার্গ ইকুইলিব্রিয়ামে কি বলা হয়, সেখানে অ্যালিল ফ্রিকোয়েন্সি বলতে আমরা এক্স্যাক্টলি কি বুঝি। এবার চলে আসবো এই পার্টিকুলার কোয়েশ্চেনটার আনসার। তো যখন এই পার্টিকুলার কোয়েশ্চেনটার আনসার আমরা দেব সেক্ষেত্রে এই পার্টিকুলার কোয়েশ্চেনটার আনসার এবার আমরা চলে আসবো এখান থেকে। এখানে দেওয়া হয়েছে যে একবার এখানে লিখে নেব হার্ডি-ওয়েইনবার্গ ইকুইলিব্রিয়ামের যে ইকুয়েশন সেটা p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার ইকুয়ালস টু 1, যেখানে p হচ্ছে ডমিনেন্ট অ্যালিল ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে ক্যাপিটাল এর ফ্রিকোয়েন্সি, যেটা এখানে দেওয়া রয়েছে 0.6। q হচ্ছে রিসেসিভ অ্যালিল ফ্রিকোয়েন্সি, দ্যাট মিনস স্মল এর ফ্রিকোয়েন্সি, যেটাও এখানে দেওয়া রয়েছে 0.4। এখান থেকে আমাদের জানতে চাওয়া হয়েছে যে ফ্রিকোয়েন্সি অফ হেটেরোজাইগোট, যেটা একটু আগে আমি মেনশন করেছিলাম যে ফ্রিকোয়েন্সি অফ হেটেরোজাইগোট কোনটা 2pq, রাইট? তাহলে 2pq যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখব 2 ইনটু 0.6 ইনটু 0.4, তাহলে আলটিমেটলি টোটাল নাম্বারটা কত হচ্ছে 0.48। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি, that is 0.48, and it is a very important question for NEET. NEET এ বহু বছর এই ধরনের কোয়েশ্চেন রিপিট করা হয় এই পার্টিকুলার এই চ্যাপ্টারটা থেকে, ইভলিউশন থেকে, দ্যাট ইজ হার্ডি-ওয়েইনবার্গ ইকুইলিব্রিয়াম বা এই ইকুয়েশনটা থেকে এক্স্যাক্টলি এরকম তুলে তুলে কোয়েশ্চেন দেওয়া হয় কোন একটা পার্টিকুলার অ্যালিল ফ্রিকোয়েন্সি দিয়ে ফ্রিকোয়েন্সি অফ হেটেরোজাইগোটস অর ফ্রিকোয়েন্সি অফ হোমোজাইগোটস অথবা ডমিনেন্ট অ্যালিলের ফ্রিকোয়েন্সি দিয়ে সেখান থেকে রিসেসিভ অ্যালিলের ফ্রিকোয়েন্সি অনেক সময় ক্যালকুলেট করতে দেওয়া হয়। পুরোটা এক্স্যাক্টলি এইভাবে করতে হয়। যে কোনো রকমের কোয়েশ্চেন এরকম ধরনের যদি কোয়েশ্চেন আসে
তাহলে এক্স্যাক্টলি এই যে ইকুয়েশনটা এটা পেলে এখানে পি বা কিউ যে নাম্বারটা থাকে, পি বা কিউর যে ভ্যালুটা থাকে সেটা এখানে পুট করতে হয় এবং পুট করে বাকিটা খুব ইজিলি বেরিয়ে আসে। ইট ইজ ভেরি ইজি টু সলভ দিস কাইন্ড অফ কোয়েশ্চেন। চলে যাচ্ছি তার পরের কোয়েশ্চেনে। ইটস ফ্রম আ ডিফারেন্ট পার্ট, দ্যাট ইজ which of the following sets does not have a homologous organ? Option A, mouth parts of cockroach and butterfly. Option B, wings of butterfly and bird. Option C, wings of mosquito and butterfly. And last option, option D, forelegs of horse and paddles of whale. Okay, so এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে wings of butterfly are analogous to wings of a bird. Wings of butterfly uh, are analogous to wings of birds, first of all. Secondly, analogous organs কোনগুলো? Analogous organs are the organs of different animals which have different basic structure but perform same function. এটা হোমোলোগাস যে অর্গান তার থেকে কিভাবে আলাদা, তার জন্য আমাদের জানতে হবে হোমোলোগাস অর্গান কাদের বলে। Homologous organs are those organs which have similar anatomical structure but they perform different functions. তাহলে দুটো conceptually different. আবারও বলছি, analogous organs are the organs of different animals which have different basic structure but perform same functions, and homologous organs are those organs which have similar anatomical structure but they perform different functions. For example, এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, যখন আমরা এর উদাহরণ দেব, four limbs of whales, bats, dogs and humans, এদের anatomical structures are similar কিন্তু এরা প্রত্যেকে different ফাংশন প্লে করে, বিকজ তারা বিভিন্ন জায়গাতে থাকে, তাদের অ্যাডাপ্টেশন বিভিন্ন রকম ভাবে হয়। যেহেতু বিভিন্ন রকম ভাবে হয়, তাদের সার্ভাইভালের জন্য এই যে ফোর লিম্ব তার ব্যবহারটা বিভিন্ন রকম ভাবে হয়, কিন্তু তাদের অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটা এক রকম থাকে। সেই কারণে এগুলোকে বলা হয় হোমোলোগাস স্ট্রাকচার। সেই কারণে এই পার্টিকুলার ক্ষেত্রে উইংস অফ বাটারফ্লাই অ্যান্ড বার্ড, এই দুটো উইংস অফ বাটারফ্লাই অ্যান্ড বার্ড, সেকেন্ড যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এদের দে আর নট স্ট্রাকচারালি সিমিলার। যেটা হোমোলোগাস অর্গানের ডেফিনেশন আমরা দেখতে পেলাম যে তাদেরকে স্ট্রাকচারালি সিমিলার হতে হবে, কিন্তু তারা ডিফারেন্ট রোল প্লে করবে, ডিফারেন্ট ফাংশন করবে, অন্যরকম কাজ করবে। কিন্তু এক্ষেত্রে উইংস অফ বাটারফ্লাই অ্যান্ড বার্ড তারা কিন্তু স্ট্রাকচারালি সেম নয়, কিন্তু দুটোই বাটারফ্লাই এর উইং বাটারফ্লাইকে উড়তে হেল্প করে, বার্ডের যে উইং সেটা বার্ডকে উঠতে হেল্প করে, রাইট? সেই কারণে this particular example is of analogous organs. So the correct option for this question, that is which of the following sets does not have a homologous organ, for this question the correct answer is option B, that is wings of butterfly and bird, because these are examples of analogous organs. কেন তার explanation আমি দিলাম। চলে যাব আমাদের লাস্ট কোয়েশ্চেনে, that is polyploidy leads to rapid formation of new species because of option A, isolation behavior, option B, genetic recombination, option C, development of multiple sets of chromosomes, and option D, mutation therapy. So an organism having a number of chromosome set higher than the diploid number is called polyploid. That is, I think we know this, right? যে কোনো একটা অর্গানিজম যেটার নাম্বার অফ ক্রোমোজোম সেট ডিপ্লয়েড সেটের থেকে বা ডিপ্লয়েড নাম্বারের থেকে বেশি হয়,
তখন সেটাকে বলা হয় পলিপ্লয়েড। লাইক যদি 2n হয় দ্যাট ইজ ডিপ্লয়েড, এবং এটার থেকে যদি লাইক 3n 4n এরকম যদি হয়, এইগুলো এই ধরনের কেসকে আমরা বলি পলিপ্লয়েড, রাইট? পলিপ্লয়েড ভীষণ কমন প্ল্যান্টদের ক্ষেত্রে, এবং কিছু সার্টেন গ্রুপ অফ ফিশ অ্যান্ড অ্যাম্ফিবিয়ান্সদের ক্ষেত্রেও পলিপ্লয়েড ইজ ভেরি কমন, রাইট? লাইক some salamanders, frogs, leeches, they are polyploids actually. এবং বহু এরকম পলিপ্লয়েড অর্গানিজমস আছে যেগুলো তাদের এনভায়রনমেন্টের জন্য ভীষণ রকম ভাবে ওয়েল অ্যাডাপ্টেড, তাদের এনভায়রনমেন্টের জন্য ভীষণ রকম ভাবে ওয়েল অ্যাডাপ্টেড। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, polyploidy leads to rapid formation of new species because of isolation behavior, genetic recombination, development of multiple sets of chromosomes and mutation therapy. First of all, polyploidy যখন হয় তখন সেটা একটা নতুন স্পিসিস ডেফিনেটলি এই কারণে তৈরি করে না যে ক্ষেত্রে আইসোলেশন বিহেভিয়ার থাকে, এর সাথে আইসোলেশন বিহেভিয়ারের কোনো রকম রিলেশন নেই, রাইট? সেকেন্ডলি, জেনেটিক কোনো রকম রিকম্বিনেশন হচ্ছে না এক্ষেত্রে, জাস্ট সেটটা বাড়ছে। লাস্ট অপশনে চলে যাই যে মিউটেশন থেরাপি। পলিপ্লয়েডের ক্ষেত্রে যদি 2n কোনো একটা নাম্বার থাকে, সেটা যদি 3n হয়ে যায়, সেখানে কোনো রকম মিউটেশন হচ্ছে না, কপি নাম্বার লাইক সেট নাম্বারটা বাড়ছে, রাইট? একমাত্র এক্ষেত্রে যেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট অফ মাল্টিপল সেটস অফ ক্রোমোসোম, সেটস অফ ক্রোমোসোমের নাম্বারটা বাড়ছে, ডেভেলপমেন্ট অফ মাল্টিপল সেটস অফ ক্রোমোসোমস হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি র্যাপিড ফর্মেশন অফ নিউ স্পিসিস ঘটাচ্ছে। কারণ তার পরবর্তী জেনারেশনে যদি এটা ক্যারি ফরওয়ার্ড হয় এবং সেটা হতেই থাকে এবং সেটা যদি প্রপাগেট করে বাড়ে, দেন সেক্ষেত্রে একটা স্পেসিয়েশনের সম্ভাবনা থাকে। আমি আবারও বলছি, গাছেদের ক্ষেত্রে এই কেস ইজ ভেরি কমন, গাছেদের ক্ষেত্রে দেখা যায়। অ্যাপার্ট ফ্রম গাছ, আরো কিছু কিছু অর্গানিজমের ক্ষেত্রে দেখা যায়, লাইক সার্টেন গ্রুপস অফ ফিশ অ্যান্ড অ্যাম্ফিবিয়ান্স, যে ক্ষেত্রে আমি আরো কিছু এক্সাম্পল, স্পেসিফিক্যালি কিছু এক্সাম্পলস দিলাম, লাইক স্যালামেন্ডার্স, ফ্রগস, লিচেস, দে আর পলিপ্লয়েডস। এবং এই যে পলিপ্লয়েডস, পলিপ্লয়েড অর্গানিজমের কথা আমি এখানে মেনশন করলাম, তাদের মধ্যে অনেকেই দে আর ভেরি মাচ ওয়েল অ্যাডাপ্টেড টু দেয়ার এনভায়রনমেন্ট, তাদের এনভায়রনমেন্টে সার্ভাইভ করবার জন্য তারা ভীষণ রকম ভাবে ওয়েল অ্যাডাপ্টেড থাকে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ডেফিনেটলি পলিপ্লয়েড লিডস টু র্যাপিড ফর্মেশন অফ নিউ স্পিসিস বিকজ অফ the correct answer is option C, that is development of multiple sets of chromosome.